শুরু করছি আজকের ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের এ সপ্তাহের অনুষ্ঠান। এবং বেশিরভাগ আমাদের ছেলেমেয়েরা যারা এই সময় টিভিতে অনুষ্ঠান দেখছেন, বিরাট সংখ্যক ছেলেমেয়েরা কিন্তু সিবিএসসি বা আইসিএসসি বা আইএসসি তে পড়াশোনা করে। এবং আমি কখনোই বলবো না যে আমাদের স্টেট বোর্ড খুব খারাপ আর এটা ভালো, তা নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা সিস্টেমে পড়লে পরবর্তী অধ্যায়ে কি সুবিধা বা অসুবিধা হয় সেটা আমরা নিশ্চয়ই অধ্যাপকদের সঙ্গে কথা বলবো এবং তাদের কাছ থেকে জেনে নেব এবং তাদের কাছে আপনার বাড়ির ছেলে বা মেয়ের ভবিষ্যৎ জানতে চাইব। ডান দিকে রয়েছেন অ্যাজ ইউজুয়াল আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, প্রফেসর ডক্টর বিশ্বজয় চট্টোপাধ্যায়, ভাইস চ্যান্সেলর ইউএম জয়পুর। ওয়েলকাম স্যার। নমস্কার। এবং আমার বাঁদিকে রয়েছেন অনেকদিন বাদে তার সঙ্গে দেখা প্রফেসর ডক্টর রাজীব গঙ্গোপাধ্যায় বা রাজীব গাঙ্গুলি, যে বসে রয়েছেন। ওয়েলকাম স্যার। নমস্কার। শুনবো জয়পুরের ইতিকথা। না, ইতিকথা মানে দেখুন, এখানে একটা প্রসঙ্গ যেটা সব থেকে আগে ওঠে, যে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের বা পশ্চিমবঙ্গের ছেলেরা কি জয়পুরে পড়তে যায়, ইউএম জয়পুরে পড়তে যায়। এখানে আমি শুধু একটু সবাইকে বলবো যে আমি এটা একটু গর্বের সাথেই বলি এবং আমি ধন্যবাদও জ্ঞাপন করি পশ্চিমবঙ্গের লোকেদের যে তারা এটা কনসিডার করে যে তারা তাদের ছেলে মেয়েদের জয়পুরে পাঠাবে এবং প্রতি বছর কলকাতা থেকে 300-400 ছেলে জয়পুরে পড়তে যায়। এবার আমি এটাও বলবো যে দেখুন, কলকাতা থেকে যত ছেলে বাইরে পড়তে যায় বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, তার মধ্যে ইউএম জয়পুর ওপরের তালিকায় থাকবে যে সব থেকে বেশি সংখ্যক ছেলে কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে কোথায় পড়তে যায় আপনি দেখবেন যে জয়পুরে, আমাদের ইউএম জয়পুরে যায়। এবারে বলবেন কেন ইউএম জয়পুরে কেন যায়? দেখুন, এর পেছনে বেশ কিছু কারণ আছে যেগুলো আমি এক এক করে একটু বলার চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে যে জয়পুর এমন একটা জায়গা যেটা দিল্লি নয়, আবার দিল্লির থেকে কম কিছুও নয়। মানে ধরুন আপনারা আইআইটির কথা বলেন, তো আইআইটি যে আমাদের পশ্চিমবঙ্গে আছে সেটা তো চাইলে কলকাতাতেও হতে পারতো, কিন্তু আইআইটিটা কিন্তু কলকাতায় নয়, সেটা খড়গপুরে। খড়গপুরে নয়, একটু খড়গপুরের সাববে, যেটা কলকাতা নয়, আবার কলকাতার চেয়ে কম কিছুও নয়। কেন? কারণ যে চাইলে কলকাতা থেকে ফট করে ট্রেনে চড়ে ঘন্টা 2-3 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যেতে পারে, খুব সহজে ইজিলি পৌঁছে যাওয়া যেতে পারে। তার ফলে কোনো রকম কোনো জিনিসের অভাব ওখানে নেই। আমি যদি চাই ফট করে কলকাতায় চলে আসতে পারি, কলকাতার যেসব কোম্পানিজরা রয়েছে তারা ইজিলি প্লেসমেন্টে যেতে পারে বা সেখানে ছেলেরা খুব সহজে কলকাতায় ইন্টার্নশিপ করতে আসতে পারে, সেই সুবিধাগুলো রয়েছে। আবার কলকাতা থেকে দূরে সরে যাওয়ার সুবিধা বা খড়গপুরের একটু সাইডে চলে যাওয়ার সুবিধা হচ্ছে যে সেখানে যে নিস্তব্ধতাটা রয়েছে, যে শান্তিটা বিরাজ করে, তার মধ্যে পড়াশোনাটা খুব ভালো হয়। জয়পুরও সেরকমই, ইউএম জয়পুর সেরকমই একটা জায়গায় অবস্থিত। জয়পুর শহর থেকে আপনি যেই হাইওয়েতে পড়লেন, হাইওয়ের পথ ধরে আপনাকে 30 মিনিট চলতে হবে। আজকাল 30 মিনিট লাগে না, কারণ আজকাল অনেকগুলো পরপর গত 6 মাসের মধ্যে ওই রাস্তার উপরে 6টা ব্রিজ তৈরি হয়েছে। 6টা ব্রিজ 6 মাসে। এবং সেই ব্রিজগুলো ধরে আজকের দিনে 25 মিনিটে, মানে জয়পুরের যেই জয়পুর থেকে আপনি হাইওয়েটায় পড়লেন, 25 মিনিটে আপনি আমাদের ইউনিভার্সিটিতে পৌঁছে যেতে পারবেন। তার ফলে কি হলো, ওই রাস্তা ধরেই আবার ডান দিকে বেঁকে দিল্লি চলে যাওয়া যায়। দিল্লি আমাদের ওখান থেকে 3.5 ঘন্টা মতো লাগে দিল্লি গাড়ি করে যেতে। তার মানে বুঝুন, দিল্লিতে যে প্লেসমেন্টগুলো হতে থাকে বা হিউজ নাম্বার অফ ইন্ডাস্ট্রিজ রয়েছে, পশ্চিমবঙ্গ আজকে অনেক আগে এগোচ্ছে, অনেক বড় হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু এটা তো মানার বিষয় যে দিল্লিতে ইন্ডাস্ট্রিজ বেশি আছে, কোম্পানি অনেক বেশি আছে। মানে দিল্লির লাগোয়া রাজস্থানের দিকে আসা, গুজরাট ভাবুন, সেখানে ইন্ডাস্ট্রিজ অনেক বেশি আছে। মুম্বাই সবই তো ধারে কাছে, এগুলো কিন্তু ইন্ডাস্ট্রিজ অনেক বেশি আছে এবং সেখানে রোজ প্লেসমেন্ট চলতে থাকে, ওয়াকিং, রোজ এভরিডে কোনো না কোনো কোম্পানির ওয়াকিং হচ্ছে। বলে যে আজকে এসো ওয়াকিং, কালকে এখানে এই কোম্পানির ওয়াকিং, পরশু এই কোম্পানির ওয়াকিং, কন্টিনিউয়াস প্লেসমেন্ট প্রসেস চলতে থাকে।
আমরা ওই দিল্লির কোম্পানিদের ওই 3.5 ঘন্টার মধ্যে গাড়ি করে আমাদের ইউনিভার্সিটিতে নিয়ে চলে আসতে পারি ফর প্লেসমেন্ট। আবার কোনো কোম্পানি যদি বলে যে না, তুমি তোমার ছেলেদের এখানে নিয়ে চলে এসো, কারণ সে তোমার এখানে আমার ফার্স্ট রাউন্ডটা তোমাদের ওখানে গিয়ে আমরা করে নিয়েছি, সেখানে তোমাদের যে 100 জন বসেছিল বা 200 জন বসেছিল তার মধ্যে 20 জন সিলেক্টেড হয়েছে, আমি 20 জনের জন্য আর যাবো না, 20 জনের জন্য যে সেকেন্ড রাউন্ডটা আছে সেই সেকেন্ড রাউন্ডটা তুমি এখানে নিয়ে এসো। আমরা বাসে বসিয়ে স্টুডেন্টদের নিয়ে চলে যাই এবং তার ফলে আপনি দেখবেন ইউএম জয়পুরে রোজ প্লেসমেন্ট হয়, রোজ। মানে আমি এখন এখানে কথা বলছি, আজও প্লেসমেন্ট হচ্ছে, কালও প্লেসমেন্ট হবে, গতকালও প্লেসমেন্ট হয়েছে, এভরিডে কোনো না কোনো কোম্পানির প্লেসমেন্ট চলতে থাকে। দের ইজ আ হিউজ চান্স অফ গেটিং অ্যাবজর্ভড ইন দ্য ফাইনেস্ট অফ প্লেসেস। আজকে যদি কম্পিউটার সায়েন্স, যেখানে সব থেকে বেশি সংখ্যক ছেলেরা আসে যে কারণেই হোক না কেন, কিন্তু অন্য যে সব ইন্ডাস্ট্রি, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, সেগুলোতে তো এখন ডিম্যান্ড অনেক হাই হয়ে গেছে। তার কারণ হচ্ছে বেশি ছেলে গত 3-4 বছরে ওই কোর্সগুলোতে যায়নি, এদিকে নাম্বার অফ জবস তো একই রকম রয়ে গেছে, তার ফলে ওই কোম্পানি, ওই ইন্ডাস্ট্রিগুলোতে ডিম্যান্ড ভীষণ বেশি। এবার সেগুলো এত ইন্ডাস্ট্রি ওখানে রয়েছে যে মেকানিক্যালের ছেলেরা, ইলেকট্রিক্যালের ছেলেরা 4th ইয়ারে যাওয়ার 15 দিনের মধ্যে প্রতিটা ছেলে প্লেসড হয়ে যায়, প্রতিটা, কোনো একটাও ছেলে বাকি থাকে না। আমি আপনাকে বলছি, মানে আজকে এখনো আমাদের 1 মাস 1.5 মাস তো বাকি ক্লাস শেষ হতে, 4th ইয়ারের ছেলেরা বেরোতে। আজ যদি কোনো কোম্পানি এসে বলে যে তুমি মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের ছেলে দাও, মানে আমি সবাই হাত তুলে দেবো, একটাও ছেলে নেই, সব বেরিয়ে গেছে। এভরিবডি ইজ প্লেসড, এভরিবডি, উইদাউট আ সিঙ্গেল এক্সেপশন। একদম আমি জোর গলায় এই কথাটা বলছি। তার ফলে কি হয় যে ছেলেরা হিউজ নাম্বার অফ প্লেসমেন্টস পায়। আবার আপনি আমাদের ক্যাম্পাসটাকে যদি দেখেন, সেটা একটু নিস্তব্ধতার মধ্যে, 32 একরের বিরাট ক্যাম্পাস, 11টা বিল্ডিং আছে এবং প্রচুর, প্রায় 1000-এর ওপরে গাছ আছে এবং পুরো ক্যাম্পাসটা গুরুকুল স্টাইলে, এথনিক বিল্ডিং স্ট্রাকচারে, পুরো গাছ দিয়ে ঘেরা, এত সুন্দর একটা ক্যাম্পাস যে সেখানে, সেটা নামই সবাই, লোকালরা সবাই বলে গুরুকুল। ঢুকলেই আপনার মনে হবে সত্যি আপনি গুরুকুলে ঢুকেছেন। কিন্তু গুরুকুলে ঢুকলে কি হবে, আপনি যেই ঢুকবেন আপনি দেখবেন ছেলেরা ক্যান্টিনে বসে বা একাডেমিক ব্লকে বসে বা লাইব্রেরিতে বসে সবাই ল্যাপটপ খুলে ওয়াইফাইয়ে কানেক্ট করে ইন্টারনেটে কাজ করছে। আপনি দেখবেন রোবট ঘুরে বেড়াচ্ছে ক্যাম্পাসের মধ্যে, আপনি দেখবেন বেস্ট অফ স্ট্রাকচার, কেউ ড্রোন ওড়াচ্ছে। আজকের দিনে আমরা চাইনিজ ড্রোন কেনা বন্ধ করে দিয়েছি। আমরা আমাদের ক্যাম্পাসে যে ড্রোন তৈরি করি, সেই ড্রোন দিয়ে আমরা বিভিন্ন শুটিং করি। ইউনিভার্সিটির যখন কোনো পিকচার তুলতে হয় বা কোনো প্রোগ্রাম হলো, তার যে শুটিং করার ভিডিও শুটিং আমরা আমাদের নিজস্ব ড্রোনে করি। তার কারণ হচ্ছে, আগে যেটা ছিল সেটা হচ্ছে চাইনিজ ড্রোন কিনলে ওটা স্ট্যাটিক দাঁড়াতো, আর আমরা যে ড্রোন বানাতাম সেই ড্রোনগুলো নড়তো চড়তো, ছবি তোলা যেত না। আজকে আমরা সেই টেকনোলজিতে পৌঁছে গেছি, সেই ইনফ্রাস্ট্রাকচারে ড্রোনটা একদম স্ট্রেট দাঁড়িয়ে থাকে চাইনিজ ড্রোনগুলোর মতো। সেই কারণে আমরা আমাদের নিজস্ব তৈরি ড্রোনে ছবি তুলি। ফলে আপনি দেখবেন কেউ ড্রোন ওড়াচ্ছে, কোনো ছেলে ড্রোন ওড়াচ্ছে, কোনো ছেলে ড্রোন তৈরি করছে, কোনো ছেলে রোবট বানাচ্ছে, কোনো ছেলে এআই প্রোগ্রাম লিখছে, কেউ ওয়াইফাইয়ে বসে পড়াশোনা করছে, কেউ এনপিটিএল পরীক্ষা দিচ্ছে, কেউ কোর্সেরা পরীক্ষা দিচ্ছে, কিছু না কিছু একটা জিনিস ওখানে চলছে। এই যে একটা সুন্দর অ্যাটমসফিয়ার আপনি ঢুকলেই চোখের সামনে দেখতে পাবেন, এটা আপনাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করবে। আপনি দেখবেন যে হোস্টেল ব্লকে ছেলেরা, টিচাররা মোটামুটি পাশাপাশি হোস্টেল ব্লকে থাকে। তার মানে কোনো স্টুডেন্ট চাইলে যখন খুশি টিচারের ব্লকে গিয়ে তাকে প্রশ্ন করতে পারে আফটার ক্লাস আওয়ার্স। আপনি ক্লাস আওয়ার্সে এলে তো নিশ্চয়ই, আপনি ক্লাস আওয়ার্সের পরে আসুন, দেখবেন কোনো না কোনো টিচার ক্লাস নিচ্ছে, যেহেতু একটা ক্যাম্পাসটা উইদিন হোস্টেল হয়ে একটা ইন ক্যাম্পাস ব্যাপার রয়েছে। কারণ আপনি দেখবেন সন্ধ্যাবেলা আসুন, দেখুন কোনো না কোনো টিচার ক্লাস নিচ্ছে। আপনি রাত 12টায় 2টোর সময় যান, দেখবেন অ্যাটলিস্ট একটা সেট অফ স্টুডেন্ট লাইব্রেরিতে পড়াশোনা করছে। আপনি রাত 2টোয় ওয়ার্কশপে যান, অন্তত 10-12টা ছেলে দেখতে পাবেন যারা ওয়ার্কশপে কিছু না কিছু বানাচ্ছে। এগুলো কি খোলা থাকছে সব সময়? এগুলো আন্ডার সুপারভিশন খোলা থাকে, ইনফ্রাস্ট্রাকচার অলওয়েজ খোলা থাকে। লাইব্রেরি তো 24 আওয়ার্স 365 ডেজ বটেই, সিকিউরিটি বসানো থাকে, সবসময় খোলা থাকে। তার ফলে আপনি যখনই যান না কেন আপনি দেখবেন একটা ভাইব্রেন্ট অ্যাটমসফিয়ার, এবং হোস্টেল থাকার ফলে সবসময় স্টুডেন্টরা আনন্দ করছে, হই হুল্লোড় করছে, একে অপরের বার্থডে সেলিব্রেট করছে, ক্যান্টিনে বসে পড়াশোনা করছে, ক্যান্টিনে বসে কিছু একটা বিষয় নিয়ে ডিসকাস করছে, আনন্দ করছে। থ্যাংক ইউ স্যার। আমি প্রফেসর গাঙ্গুলির কাছে একই ধরনের প্রশ্ন করব যে আপনার অভিজ্ঞতাটা, এই যে ঝাঁকে ছেলেমেয়েরা ধরুন এবার সিবিএসসি পাশ করলো কি আইসিএসসি পাশ করলো,
তারা একটা জায়গায় এন্ট্রি নিচ্ছে। এবার সকলেই অ্যাডমিশনে বসেছে আপনাদের ওখানে, জয়েন্ট যেটা হচ্ছে, প্রায় দেখা যাচ্ছে যে সমতুল্য। আপনার তো অত আসনের ব্যাপার নেই, আপনার তো লিমিট রয়েছে, ওখানে লিমিটেশন রয়েছে যে এতগুলো আমরা নিতে পারবো। সেক্ষেত্রে কি করা যায়? দেখুন, বিশ্বজয় স্যার যেটা বললেন অত্যন্ত সুন্দরভাবে বললেন যে আমাদের একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে একটা তো বাছাই করতেই হয়। হ্যাঁ, ঠিক আছে, সুতরাং আমাদের যে আসনের লিমিটেশন আছে, ইন দ্যাট কেস আমরা বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে ভালো ছেলে মেয়ে যারা আছে তারা খোঁজও রাখছে এবং তারা আসছে, তারা আগে ঝাঁপিয়ে পড়ছে। তাদের ইস্টার্ন রিজিয়নে এবং ওয়েস্টার্ন রিজিয়নে ইউএম কলকাতা এবং ইউএম জয়পুর তাদের ফেভারিট ডেস্টিনেশন হিসেবে তৈরি হয়ে গেছে। তো আমাদের খানিকটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে করতেই হয়, কারণ আমরা তো সবার আগে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হলেও তো সেটাকেই নেবে। হ্যাঁ, আমরা একদম ওই বাছাই করে সেরাতে নিচ্ছি। আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই জন্যে যে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে জুলাই থেকে, যার ফলে আমরা একটা অ্যাডিকুয়েট টাইম আমাদের দরকার যে আমরা যাতে পড়াবো। 1 মাস 1.5 মাস পড়িয়ে পরীক্ষা নিয়ে নিলাম, যা হোক তাও করে, ওই যা হোক তাও করার জন্য আমরা প্রথম কথা করি না। এবং বিশ্বজয় স্যারের কথা থেকে উনি যেভাবে সুন্দর এক্সপ্লেন করলেন, আমি সেইটারই এক্সটেনশনে একটা দুটো কথা আমি বলবো, যেটা স্যার বারবার করে বলতে চাইলেন, যেটা ইন্ডাস্ট্রি চায়, বা আমি যদি হায়ার এডুকেশনে যেখানে যাই, আমাকে একটা প্রবলেম দেওয়া হবে। আই হ্যাভ টু বি আ প্রবলেম সলভার। আমি যখন টেকনিক্যাল পড়াশোনা করতে এসেছি, এখানে ওই কিছু জিনিস শিখলাম আর পরীক্ষায় লিখে দিলাম, একটা বিরাট নম্বর পেয়ে গেলাম। মার্কশিট ইজ গুড, আমার ভালো নম্বর পেতে হবে, বাট মার্কশিট ইজ নট দ্য অনলি ক্রাইটেরিয়া। সুতরাং এই যে আমরা বলছি হ্যাকাথন, এই যে রেগুলার ল্যাবরেটরি এক্সপেরিমেন্টস হচ্ছে, আমাদের ল্যাবরেটরিগুলো এমনভাবে তৈরি করে যে প্রত্যেক ল্যাবরেটরিতে তাকে মানে শুধু কিছু এক্সপ্লেন করলো না, তাকে একটা বিল্ড করতে হবে। ধরুন একটা ফিজিক্স ল্যাবরেটরি করছে, তাকে একটা টেলিস্কোপ বা মাইক্রোস্কোপ বা কিছু একটা তৈরি করতে হবে, অর্থাৎ হ্যান্ডস অন সলিউশন করতে হবে। কারণ জীবনে এইটাই আলটিমেটলি প্রয়োজনীয় পার্ট। আমরা বেস্টদের বাছাই করে নিচ্ছি, সেই জন্যই আমরা বারবার করে ইনভাইট করছি যে যারা ভালো তারা আসো। এবং আমাদের সিস্টেমটাই এমন যে আমরা কাট অফ এবং পরীক্ষা যাচ্ছে, আমরা সেরাদের বাছাই করে নিচ্ছি। আমাদের আনফর্চুনেটলি যারা মানদণ্ডে পৌঁছতে পারেন না, আমাদের তাদেরকে আমরা নিতে পারি না, কারণ আমাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের সাথে তারা কোপ আপ করতে পারবে না। এবং এই প্রত্যেক ডে 1 থেকে যখন ঢুকে যাচ্ছে, ডে 1 থেকে দেখা যাচ্ছে যে আমরা তাদের ওরিয়েন্ট করি, সেখানে ইন্ডাস্ট্রির প্রচুর লোকজন, বিভিন্ন টপ অ্যাকাডেমিশিয়ানস তারা আসেন, ছেলেদেরকে পার্সপেক্টিভটা আগে দেন যে তুমি এই যে এসছো, এই যে পড়াশোনাটা করতে এসছো, এটার জায়গাটা, এটা হরাইজনটা কিভাবে তোমার চেঞ্জ করতে হবে। কারণ একদিন তারা একরকম পড়ে এসছে, ঢুকেছে প্রফেশনাল এডুকেশন। এই যে এইখানে এলো না, আপনি তো ক্লাস নিতে যান, আপনার তো দেখেন ইন্ডিভিজুয়াল গল্প করতে থাকে, এবং তাদের মধ্যে প্রচুর উৎসাহ আছে। আমাদের একটা বড় কাজ হচ্ছে সেই রিচার্ড ফেইনম্যানকে কোট করে বলতে হয়, আমরা খুব বিশ্বাস করি ইট ইজ বেটার টু হ্যাভ আ লট অফ কোয়েশ্চেন্স উইদাউট আনসার্স রাদার দ্যান হ্যাভিং অল আনসার্স এন্ড নো কোয়েশ্চেন্স। অর্থাৎ আমরা বিশ্বাস করি যে প্রচুর প্রশ্ন থাকুক, যদি তার উত্তরটার সাথে সাথে নাও পাওয়া যায়, রাদার দ্যান সব উত্তর জানা আছে কোনো প্রশ্ন নেই না, আমরা ওই জায়গাটাকে খুব নার্চার করি। এবং যে স্যার যে বারবার বলছেন হ্যাকাথন করছি, প্রবলেম সলভিং, ওইখানে এই যে আমরা একটা দিন এই কাজটা করার মধ্যে সেখানে অনেক রকম প্রশ্ন আসবে। এবং আমি আর একটা অ্যাড করবো, আমাদের হ্যাকাথনগুলো যেগুলো হয় তার মধ্যে এরকম আছে, টানা 30 ঘন্টার হ্যাকাথন চলছে। হ্যাঁ, ইয়েস, ছেলেমেয়েরা, টিচাররা তারা ক্যাম্পাসে আছেন, তারা থাকছে 30 ঘন্টা, মানে আপনি বুঝতে পারছেন 24 ঘন্টা একদিন 6 ঘন্টা। তাদের মধ্যে সেই টেনাসিটিটাও তৈরি করা হচ্ছে। এটা শুধু যে একটা পড়া, একটা প্রবলেম সলভ করা, শুধু টিম ওয়ার্ক না, আমাকে মানে হাট্টা হতে হবে জীবনে চলতে গেলে, আমি যে ফিল্ডেই থাকি, সেই টেনাসিটিটা তৈরি করবে। এবং সেটা একদিনে 30 ঘন্টা হচ্ছে না, এই যে ছোট ছোট হ্যাকাথন, ঠিক আছে, আমি তো প্রথমেই প্রশান্ত মহাসাগর পার হতে পারবো না, আমি পুকুরে সাঁতার কাটবো। ছোট ছোট ডিপার্টমেন্টাল হ্যাকাথন হচ্ছে, সেখান থেকে ইনস্টিটিউশনাল হ্যাকাথন হচ্ছে, সেগুলো ন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করছি, করে আমরা ইন্টারন্যাশনাল হ্যাকাথন করছি, 30 ঘন্টা হ্যাকাথনেও তারা পার্টিসিপেট করছে। অর্থাৎ স্লোলি বিল্ড আপ করা হচ্ছে, কারণ একদিনে করলে তো মানে তার স্ট্রেংথ হয়ে যাবে। সো এইভাবে তার মধ্যে প্রবলেম সলভিং স্কিলস, তার মধ্যে নতুনকে একটা প্রবলেমকে, ওই যে ব্লুমস ট্যাক্সোনমি, যে আমি এই একটা প্রবলেম আছে, আমি সেটাকে কোন দিক থেকে অ্যাটাক করবো, হুইচ উইল গিভ মি অ্যান অপটিমাইজড সলিউশন। আমি প্রথমেই পারবো না, কিন্তু করতে করতে অভিজ্ঞতা হয়েছে যে আমি এইভাবে অ্যাপ্রোচ করলে আমার সলিউশনটা অপটিমাইজড হবে। সুতরাং এই যে আমাদের স্ট্রেসটাই হচ্ছে টোটাল প্রবলেম সলভিংয়ের ওপর। এবং
এই সমস্ত যে সিস্টেম রয়েছে, আমাদের প্রচুর আর একটা সিস্টেম আছে, আমাদের প্রচুর ফান্ডিং করা হয় ফর স্টুডেন্ট প্রজেক্টস আন্ডার দ্য গাইডেন্স অফ টিচার্স। আমরা কোটি কোটি টাকা ফান্ডিং, আমরা প্রায় 6-7 কোটি টাকা ফান্ডিং করছি লাস্ট কয়েক বছরে, যে স্টুডেন্ট এবং টিচারদের ছোট ছোট প্রজেক্ট তারা করছে। এবং সেখান থেকে আমাদের রিসেন্ট যে গ্লোবাল চ্যালেঞ্জ হলো ইউভা এআই, তাতে আমাদের দুটো টিম গ্লোবালি প্রায় 20,000 টিমের থেকে টপ হয়েছে। এই কালচারটাকে আমরা তৈরি করছি, অর্থাৎ প্রবলেম সলভিং, টিম ওয়ার্ক, কোলাবোরেশন, স্যার যেটা বললেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এখনকার দিনে আমি আইসোলেটেড হয়ে কাজ করতে পারবো না, আমার টিমে কাজ করতে হবে। এবং টিমে এক একজন এক এক রকম স্কিল থাকবে, আমার পছন্দ মতো যে সবাই হবে এমন নয়। তো সেই ওরিয়েন্টেশনটা করা, তার সাথে অন্যের সাথে কম্পিট করা, প্রবলেম সলভ করা, সেটাকে অপটিমাইজ সলিউশন বার করা, এবং এগুলো স্টেপ একদিনে করছে না, স্টেপ বাই স্টেপ করছে। এবং টোটাল জায়গাটা হচ্ছে, যেহেতু ইটস আ প্রফেশনাল এডুকেশন, প্রফেশনাল ডিমান্ড অনুযায়ী তারা তৈরি হচ্ছে, এবং দে আর দেয়ারফর শর্ট আফটার ইন দ্য ইন্ডাস্ট্রি। কারণ ওরা এমনভাবে ওরিয়েন্টেড হচ্ছে, ইন্ডাস্ট্রি জানে যে এরা তৈরি হয়ে এসছে, গিয়ে হয়তো 2-4 দিন একটু বেশি জায়গাটা বলে দিল যে আমার এই রিকোয়ারমেন্ট, গিয়ে তাদের লাইভ প্রজেক্টে ফেলে দিচ্ছে। দেখুন, আমরা তো অলমোস্ট প্রখর উত্তাপের মাঝখানে এসে গেছি। তো এখন যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে, আমি রিসেন্টলি দেখছিলাম একটা কথা, সেটা সোশ্যাল সায়েন্স। তো সোশ্যাল সায়েন্সটা কি ব্যাপার, সেটা পিওর সায়েন্সের মতো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নাকি নয়, সেটা হচ্ছে গিয়ে সোশ্যালি যেই ব্যাপারগুলো রয়েছে তার উপরে বিজ্ঞান ভিত্তিক আলোচনা, যেমন হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, এটসেট্রা। এবার তার মধ্যে ইকোনমিক্সকেও ঢুকিয়ে দিয়েছে দেখছি। তো আমার যেটা দৃঢ় ধারণা, যে আমি দুভাবে আপনাকে প্রশ্নটা করব, যে এবার যারা পাশ করলো বা করছে তাদের ভবিষ্যৎ গড়ার কথা আমরা বহুবার আলোচনা করি, এটা ছোট করে ছুঁয়ে যাবেন, এবং তাদের জন্য আপনারা কি কি ব্যবস্থা রেখেছেন ফর দ্য সায়েন্স স্টুডেন্ট অ্যান্ড ফর দ্য সোশ্যাল সায়েন্স স্টুডেন্ট। হ্যাঁ, ব্যবস্থা মানে আমাদের, দেখুন, আমরা তো ডিগ্রি প্রোভাইডিং ইনস্টিটিউশন, ফলোড বাই এনশিওরিং দ্যাট দ্য স্টুডেন্টস গেট ভেরি গুড জবস, এটা আমাদের উদ্দেশ্য। ফলে আমরা এমন কোর্সেস পড়াই যে কোর্সে ডিগ্রির সাথে সাথে স্টুডেন্টরা যেন খুব ভালো চাকরি পায়। ফলে আমরা জেনারেলি খুব সিম্পল, মানে আমরা বিএসসি, বিকম, বিএ এই কোর্সেসগুলো পড়াই না, কারণ এই কোর্সেসগুলোকে জেনারেল কোর্সেস এই সেন্সে মনে করা হয় যেগুলোতে স্টুডেন্টরা ডিগ্রি পাবে, তারপর চাকরিটা সে কোনো আবার একটা অন্য কোনো স্পেশালাইজ স্ট্রিমে ঢুকে পাবে, বা জেনারেলি সে নিজে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে, ইদার গভর্নমেন্ট জব বা অন্য জায়গায় অ্যাপ্লাই করে জেনারেল ওয়েতে চাকরি ঢুকবে। স্পেশালাইজড কোর্সেস কি সেন্সে বলবো, জেনারেলি স্পেশালাইজড ইন দ্য সেন্স যে আমি যে কোর্সটা পড়াচ্ছি স্টুডেন্টরা জেনারেলি সেই কোর্সেই চাকরিটা পাবে, এবং আমরা কিছুটা হলেও এনশিওর করব, কিছুটা না, আমরা আমাদের তরফ থেকে অবশ্য পুরোটাই এনশিওর করি যে স্টুডেন্টরা যেন সবাই চাকরি পেয়ে বেরোয়, মানে বিনা চাকরিতে না বেরোয়, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে। এবার সায়েন্স যারা পড়ছে তাদের জন্য আমরা যে কোর্সেসগুলো সেই জন্য পড়াই সেটা হচ্ছে বিটেক মেনলি পড়াই, এছাড়া বিসিএ পড়াই, এছাড়া একটা কোর্স পড়াই সেটার নাম বিপিটি। এই 3টে কোর্স হচ্ছে সায়েন্স স্টুডেন্টদের জন্যই, এবং সায়েন্সের বাদ দিয়ে হওয়াটা মুশকিল বা হবে না বললেই চলে। ধরুন বিটেক যদি আপনাকে পড়তে হয় তাহলে কিন্তু আপনাকে সায়েন্স, মানে একদম পিওর সায়েন্স যেটা আপনি বললেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থাকতে হবে, এবং সেটা হলে আপনি বিটেক পড়তে পারবেন। যে বিটেকের মধ্যে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, বা আজকের দিনে এআইএমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, বা বায়োটেকনোলজি, এরকম ডিফারেন্ট টাইপের যে কোর্সেসগুলো আন্ডার বিটেক, বা বিটেক আবার কম্পিউটার সায়েন্সে আবার আলাদা আলাদা পার্ট আছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে সিএসসি না হয় সিএসটি, বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সিএসআইটি, বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং উইথ স্পেশালাইজেশন ইন আইওটি অ্যান্ড ব্লকচেন, এরকম ডিফারেন্ট কোর্সেস আছে যেগুলো আপনারা বিটেকের আন্ডারে পড়তে পারেন, কিন্তু তার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থাকতে হবে। আরেকটা কোর্সের কথা বললাম আমি পিওর সায়েন্সের জন্য, সেটা কিন্তু বিসিএ, যদিও বিসিএতে দেয়ার ইজ আ স্কোপ, একটা স্কোপ থেকে যায় যেখানে পিওর সায়েন্সের স্টুডেন্ট না হয়েও যদি তার কাছে বিজনেস ইনফরমেশন প্রসেসিং বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনস এই টাইপের কোর্স থেকে থাকে ফ্রম আ কমার্স ডিগ্রি, তাহলেও কিন্তু সে ফ্রম আ কমার্স ব্যাকগ্রাউন্ড, তাহলে কিন্তু সে বিসিএ পড়তে পারে। যদিও আমরা
প্রেফার করি যে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসো বিসিএতে, ঠিকই তাহলে তোমার মানে সুবিধা হবে। আদারওয়াইজ কি হয় বলুন তো, অনেক ছেলেই আমরা দেখেছি যে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ম্যাথসের নয়, অনেক সময় এসে বিসিএতে প্রবলেম ফেস করে। এবং সেটাই কি হয় বলুন তো, আলটিমেটলি সে হয়তো মানে বাবা মার প্রেশারে নিয়ে নিল বিসিএ, আলটিমেটলি সে জীবনে খুশি থাকতে পারে না, বা তার পড়াশোনাটা নিয়ে সে খুশি থাকতে পারে না। তাই আমরা প্রেফার করি যে তুমি পিওর সায়েন্স থেকেও আসো। যদিও রুল ইজ তোমার যদি বিজনেস ইনফরমেশন প্রসেসিং বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনস এই টাইপের কোর্স থেকে থাকে আন্ডার কমার্স অলসো, তাহলে তুমি বিসিএ পড়তে পারবে। আরেকটা কোর্স আমাদের আন্ডার গ্র্যাজুয়েট এই লেভেলে আছে, যেখানে কিন্তু সায়েন্স থেকেই তোমায় আসতে হবে, দ্যাট ইজ বিপিটি। হ্যাঁ, সেখানেও তোমার কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতেই হবে। সেটা না হলে তুমি ফিজিওথেরাপি পড়তে পারবে না। সেটাও একটা 4.5 বছরের কোর্স, বিটেকটা 4 বছরের কোর্স, বিসিও 4 বছরের কোর্স, বিপিটি সেটা কিন্তু 5 বছরের কোর্স। সেটা গত বছর অবধি 4.5 বছরের কোর্স ছিল। হ্যাঁ, এবছর থেকে এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে যে বিপিটি ইজ আ 5 ইয়ার্স কোর্স, এবং সেটাতে কমপ্লিটলি মেডিকেলে যা যা রিকোয়ারমেন্টস, এখন সেটার আগে কাউন্সিল ছিল না, এখন সেটার কাউন্সিল ফরমেশন হলো। এখন যেটা রুল হয়েছে যে 5 ইয়ার্স কোর্স এটা কমপ্লিটলি, এবং মেডিকেলে যা যা পড়ানো হয় সব পড়ানো হবে, এবং ক্রাইটেরিয়া উইল বি অ্যাবসলিউটলি সেম। ওখানেও যেমন মেডিকেলে যেমন 1:10 টিচার্স লাগে, মানে প্রত্যেক 10 জন স্টুডেন্টের জন্য একটা করে টিচার, বিপিটিতে এখন তাই রাখতে হবে, প্রত্যেক 10 জন স্টুডেন্টের জন্য একটা করে টিচার, এবং রিসার্চ লেভেলে প্রত্যেক স্টুডেন্টের জন্য টিচার। এই টাইপের অনেক ক্রাইটেরিয়া যেগুলো মেডিকেলে থেকে থাকে, সেই টাইপের ক্রাইটেরিয়া এখন রাখা হয়েছে, এবং সেটা 5 বছরের কোর্স এবছর থেকে বিপিটি, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। এইটার জন্য সায়েন্স লাগে, যেটা আমি বললাম, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। এবারে আসি অন্যান্য স্ট্রিম থেকে, সে তোমার ইকোনমিক্স আছে, বা তোমার জিওগ্রাফি আছে, বা বিভিন্ন রকম অন্যান্য পলিটিক্যাল সায়েন্স আছে। তাহলে তুমি কি কি কোর্সের জন্য আমাদের এখানে এলিজিবল হতে পারো? দেখো, একটা কোর্সে তুমি আসতে পারো সবার আগে, সেটা হচ্ছে বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে লিডারশিপ রিলেটেড কোর্স। লিডার তো তুমি বুঝতেই পারছো, লিডারশিপ ইজ আ স্কিল which to some extent you are born with, then it can be polished through teaching or polished through principles. তা আমি যদি আজকে যে কোনো স্টুডেন্টই যদি বিভিন্ন স্ট্রিম থেকে, সেটা কমার্স হোক, আর্টস হোক, বিভিন্ন জায়গা থেকে যদি সে আসে, তাহলে সে কিন্তু ইজিলি বিবিএ পড়তে পারে। আমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। 60% মার্কস থাকলে তুমি IMCET পরীক্ষা দিতে পারবে। এবার IMCET পরীক্ষার মধ্যে যে র্যাঙ্ক হবে, সেই র্যাঙ্কের বেসিসে আমরা নেব। আমাদের অ্যাডমিশন খুব সিম্পল প্রসেস, কিন্তু তোমাকে ওই 60% মার্কস থাকলে তুমি পরীক্ষাটা দিতে পারবে। এই বিবিএ কোর্সে তুমি আসতে পারো। এটা লিডারশিপ ওরিয়েন্টেড কোর্স। বিবিএ কোর্সেও কি ওই 60% নাম্বার না হলে 60% তো ম্যান্ডেটরি, ওটা চাই। পরীক্ষাটা দিতেই 60% মার্কস লাগবে। 4 বছরের কোর্স। এই 4 বছর ধরে তুমি বিবিএ পড়বে, পড়ে তারপর তুমি 2 বছর MBA করতে পারো, বা তুমি বিবিএর পরেও সরাসরি চাকরি পেতে পারো, এবং তোমার লিডারশিপ রোলে চলে যাওয়ার খুব সুবিধা আছে। লিডারশিপ রোল ইন মার্কেটিং হোক, লিডারশিপ রোল ইন HR হোক, লিডারশিপ রোল ইন IT হোক, বিভিন্ন জায়গায় তোমরা সেখানে লিডারশিপ রোলে চলে যেতে পারো আফটার ডুইং দিস বিবিএ কোর্স। এছাড়া একটা কোর্সের কথা আমি বলবো, যেটার জন্য তুমি যে কোনো স্ট্রিম থেকে আসতে পারো, সেটা হচ্ছে BHM কোর্স। এটা 3 বছরের কোর্স, যেখানে আমরা হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়াই। দুটো একসাথে কম্বাইন্ড? হ্যাঁ, আমরা কম্বাইন্ড ওয়েতে পড়াই। হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট মানে সেখানে হোটেল ম্যানেজমেন্টও পড়ানো হয়, আবার সে শুধু হোটেলে যেন সীমাবদ্ধ না থাকে, সে চাইলে অন্যান্য ইন্ডাস্ট্রিতে, কর্পোরেট হাউসেও হসপিটালিটি এই সেক্টরে সে চাকরি পেতে পারে। ফলে ইটস আ কম্বাইন্ড থিং। আমরা হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়াই। এটা 3 বছরের কোর্স। এখানেও তোমরা আসতে পারো। এখানে তোমরা রেস্টুরেন্টে যেমন চাকরি পেতে পারো, বিভিন্ন রেস্টুরেন্টে, জানোই যারা হোটেল ম্যানেজমেন্ট সম্বন্ধে ওয়াকিবহাল তারা বলতেই পারবে, তারা বড় বড় হোটেলে বড় বড় পজিশনে চাকরি পায়। এবং বিভিন্ন কোম্পানিতেও, ইন্ডাস্ট্রিতেও তোমরা হসপিটালিটি সেক্টরে চাকরি পেতে পারো। সেটা তোমরা ধরো কোনো ফ্লাইটে বা কোথাও, সেখানেও তোমরা চাকরি পেতে পারো। এছাড়া আমি আরেকটা কোর্সের কথা বলবো, যেটাও তুমি আসতে পারো ফ্রম এনি ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে BBA অ্যান্ড LLB। এটা 5 বছরের কোর্স। এখানে তো আমরা কম্বাইন্ড ওয়েতে BBA অ্যান্ড LLB পড়াই, যাতে তুমি লয়ার হতে পারো, হয়ে ভবিষ্যতে আস্তে আস্তে ডেফিনেটলি তুমি লয়ের যে কোনো লেভেলে উঠতে পারো। এবং সেখানে তুমি ডেফিনেটলি তুমি লয়ের যে কোনো জায়গায়, সেটা কোর্ট হোক বা কোম্পানি হোক, সেখানে প্র্যাকটিস করতে পারো। কোম্পানিতে কেন কথাটা আসলাম, কারণ হচ্ছে আমরা BBA-র সাথে ইন্টিগ্রেট করে LLB-টা পড়াই সেই জন্য, যাতে সে লিডারশিপও বোঝে, আবার সে কর্পোরেট লস খুব ভালোভাবে বোঝে। দেখুন, কর্পোরেট লস বুঝলেই তো চলবে না, আমি লিডারশিপ অ্যাঙ্গেল থেকে কিভাবে কর্পোরেট লসটাকে ইমপ্লিমেন্ট করতে পারি সেটাও তো বুঝতে হবে। ফলে সেই জন্য আমরা BBA অ্যান্ড LLB কম্বাইন্ড ওয়েতে পড়াই।
সেটা 5 বছরের কোর্স। এই কোর্সটার দিকেও তোমরা যেতে পারো। আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এইগুলো, মাস্টার্স লেভেলে এগুলোরই মাস্টার পার্টটা তুমি করে নাও। এমটেক, বিটেক হলে এমটেক, বিবিএ এর জন্য এমবিএ, বিসিএ এর জন্য এমসিএ, বিপিটির জন্য এমপিটি, একইভাবে বিবিএ প্লাস এলএলবি যেটা তার জন্য তার মাস্টার ডিগ্রি আছে। কিন্তু আমরা মানে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এটা রিকোয়ারমেন্ট, আমি এটাই বোঝানোর চেষ্টা করি। প্রফেসর গাঙ্গুলি, আপনার অভিজ্ঞতার জায়গা থেকে এই যে স্টুডেন্টদের বাইরে নিয়ে যাওয়ার, আপনি নিজে সিঙ্গাপুরে গেছেন, হ্যাঁ, ইয়েতে গেছেন, আপনার থাইল্যান্ডে গেছেন, থাইল্যান্ডে গেছি, হ্যাঁ। মানে কি কাজটা কি করেছেন সে? দেখুন, এটা একটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমরা যখন ছাত্রদের নিয়ে যাওয়ার আগে একটা প্রিপারেশন থাকে। আমরা তো এখানে এইসব কাটিং এজ টেকনোলজিগুলো পড়াচ্ছি, কিন্তু বোদ্দা ইউনিভার্সিটি, হ্যাঁ, আমরা মানে ইউএম জয়পুর সম্পর্কে যা যা শুনলেন, ইউএম কলকাতা, আমাদের সিস্টেমটা সব জায়গাতে একই। বেশ, একটাই ব্যাপার, আমাদের ইউএম জয়পুরে সব ছেলেমেয়েরা রেসিডেন্সিয়াল থাকে, আমাদের এখানে কিছু থাকে, কিছু বাড়ি থেকে যাতায়াত করে, বাট প্যাটার্ন অফ এডুকেশন, স্ট্রাকচার, সিস্টেম প্রতিটা জায়গায় সেম। তাই আমি আর ওই জিনিসগুলো রিপিট করছি না। ইটস এ ফিলোসফি অফ দ্য গ্রুপ উইথ হুইচ উই আর রানিং। আমরাও এখানে আমাদের প্রতিটি ছেলে যাতে এমপ্লয়েবল হয়ে বেরোয়, তার আইদার চাকরি থাকবে, বা সে হায়ার স্টাডিজে যাবে, বা সে এন্টারপ্রেনারশিপ করছে। মানে কেউ একটা ডিগ্রি কাগজ নিয়ে বেরিয়ে চলে গেল, হাতে কিছু নেই, আমরা সেটা মানে তাকে আমরা গ্রুম করে তৈরি করে তবেই ছাড়বো একটা। এটা আমাদের একদম জোর পড়ে, এটা আমাদের সিস্টেম। এবারে এখন আমাদের টেকনোলজির গ্রোথটা যেভাবে হয়েছে, আমরা বলি না বিশ্ব নাগরিক, ইটস এ গ্লোবাল সিস্টেম। আমরা আজ এখানে যা করছি, আমাদের কমিউনিকেশন এত উন্নত, আমেরিকায় কিছু হলে 1 মিনিটের মধ্যে আমরা জেনে যাচ্ছি কি হচ্ছে, আমাদের এখানে কি হচ্ছে সেটা সারা পৃথিবীতে জেনে যাচ্ছে। সুতরাং ঘরে আমরা করছি ঠিক আছে, কিন্তু বাইরের পৃথিবীটা কেমন, ইন্টারন্যাশনালাইজেশনের কথা আমরা বলছি, কিন্তু সত্যি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কেমন, তাদের পড়ানোটা কেমন, তাদের অধ্যাপকরা কেমন, সেখানে কিভাবে পড়াশোনাটা হয়, কিভাবে কাজ হয়, এই এক্সপোজারটা দেওয়ার জন্য আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি। কোনোটা 7 দিনের প্রোগ্রাম 1 উইক, কোনোটা আরেকটু এক্সটেন্সিভ 2 উইকস, কোনোটা আরেকটু এক্সটেন্সিভ 1 মান্থ। ইনফ্যাক্ট আমরা এখন ডুয়াল ডিগ্রি প্রোগ্রামের দিকেও যাচ্ছি, যে ফাইনাল সেমিস্টারটা তারা বাইরে কাটিয়ে আসলো। তো আমরা প্রাইমারিলি ছাত্রদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন পড়ছে, তাদেরকে প্রাইমারিলি আমরা প্রথম অবস্থাতেই নিয়ে যাচ্ছি। ও যখন একটা বাইরের ইউনিভার্সিটিতে যাচ্ছে, প্রথমে এখান থেকে ধরুন আমি সিঙ্গাপুর বা এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থাইল্যান্ড যার কথাই বলি, ও যখনই গেল একটা সম্মিলিত একটা টিম হিসেবে যাচ্ছি আমরা, একটা ইন্টারন্যাশনাল লোকেশন, যখনই পৌঁছলো অন্য দেশ, তারা দেখে যে এই দেশটা আলাদা, এর চলাফেরাটা আলাদা, ক্লাস শেখাগুলো তো পরে, দে লার্ন ফ্রম দ্য কান্ট্রি। যেমন ধরুন সিঙ্গাপুর বা থাইল্যান্ড, ওখানে কাগজ কেউ রাস্তায় ফেলে না, কেউ নোংরা করে না, গাড়িতে কেউ হর্ন দেয় না। হর্ন দেয় না? না, হর্ন দিল মানে সেটা 1 in a million ঘটনা, মানে যাকে হর্ন দিল সে অপমানিত বোধ করলো। ইটস লাইক দ্যাট, সাইলেন্ট। ঠিক আছে, এই কালচার আমার এখানে তো জ্যামের মধ্যেও লাল সিগনালে হর্ন দিয়ে যাচ্ছে। এই যে কালচারাল ডিফারেন্সেস, আরো আলোচনা হবে, কিন্তু আজকের মতো শেষ করছি। সামনে শনিবার অ্যাজ ইউজুয়াল at 7 PM আপনারা কিন্তু দেখতে ভুলবেন না। নমস্কার। নমস্কার।